আজকের ক্লাসের বিষয় হচ্ছে সনেট। ইংলিশ লিটারেচারের স্টুডেন্টদের এই সনেট সম্পর্কে অবশ্যই জানতে হবে। বিশেষ করে অন্য সমস্ত ধরনের লিরিক্যাল পোম সম্বন্ধে জানার আগে সবার প্রথম এই সনেট সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, নইলে কিন্তু চলবে না। এই ক্লাসে সনেট কাকে বলে, সনেটের উৎপত্তি এবং বিভিন্ন ধরনের সনেট নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মন দিয়ে দেখবে। সনেট আ রিফাইন্ড সিসিলিয়ান লিরিক্যাল ফর্ম। তো সনেট হলো 14 লাইনের একটি কবিতা, যার একটি স্পেসিফিক রাইম স্কিম আছে এবং মিটার আছে, আর বিশেষ করে সেই মিটারটা হলো আয়াম্বিক পেন্টামিটার। তাহলে 14 লাইনের কবিতা যার স্পেসিফিক রাইম এবং মিটার আছে, বিশেষ করে আয়াম্বিক পেন্টামিটার, তাকে আমরা সনেট বলবো। শুরুতে সনেট কথাটির পরে আমি একটা ফ্রেজ উল্লেখ করেছিলাম, সবাই দেখতে পেয়েছো, যেটা ছিল রিফাইন্ড সিসিলিয়ান লিরিক্যাল ফর্ম। কেন এটা দিয়েছি সেটা সনেটের উৎপত্তি সম্বন্ধে আলোচনা করে দিলে অনায়াসে বুঝতে পারবে। তো দেখো, সনেট কাকে বলে জানলাম, এবারে জানবো সনেটের উৎপত্তি। অরিজিন অফ সনেট, সনেটের উৎপত্তি, সিসিলিয়ান অরিজিন। প্রকৃতপক্ষে সনেট কথাটি একটি শব্দ সোনেটো থেকে এসেছে, ইতালীয় ভাষায়, যার মানে হলো লিটল সং, মানে ছোট্ট গান। তো এই সনেটের উৎপত্তি বা অরিজিন সম্পর্কে একটি মিসকনসেপশন প্রচলিত রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভাবা হয় যে ফ্রান্সেসকো পেত্রার্ক নাকি ছিলেন এর স্রষ্টা বা রচয়িতা, কিন্তু প্রকৃত অর্থে ফ্রান্সেসকো পেত্রার্ক এর রচয়িতা বা এর স্রষ্টা ছিলেন না। তো স্বভাবতই প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে বাস্তবে এই সনেটের অরিজিন কোথায়? বাস্তবে এই সনেটের স্রষ্টা বা ইনভেন্টর কে? তো তার উত্তরে বলি, সনেটের উৎপত্তির গল্পটি ছিল এরকম যে 1198 থেকে 1250 পর্যন্ত, মানে আর্লি 13th সেঞ্চুরিতে, মানে মেডিয়েভাল এরাতে, হোলি রোমান এম্পেরার ফ্রেডেরিক II ছিলেন সিসিলির রুলার। সিসিলি ছিল ইটালিয়ান পেনিনসুলার একটি টেরিটরি। সেই সময় সিসিলির রাজা ছিলেন ফ্রেডেরিক II। তিনি মায়ের দিক থেকে নরম্যান বংশোদ্ভূত এবং তেনার বাবা ছিলেন হোলি রোমান এম্পেরার হেনরি VI। তো এই সিসিলির রাজা ফ্রেডেরিক II ছিলেন আর্ট অ্যান্ড কালচারের খুব বড় প্যাট্রন। প্যাট্রন শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠপোষক। প্যাট্রন শব্দটি ল্যাটিন প্যাটার শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পিতা বা বাবা। মানে বাবা যেমন সন্তানদেরকে আর্থিকভাবে সাহায্য করে, তেমনি কোনো ব্যক্তি যখন শিল্পকলা সংস্থাগুলিকে অর্থ দিয়ে সেই শিল্পকলার প্রতি তার কৃতজ্ঞতা বা সমর্থন প্রকাশ করে, তখন তাকে বলা হয় প্যাট্রন। তো ফ্রেডেরিক II ছিলেন আর্ট অ্যান্ড কালচারের খুব বড় প্যাট্রন, এবং তার শাসনকালে, মানে এই 1198 থেকে 1250-এর মধ্যে, তার পৃষ্ঠপোষকতায় তার পালেরমোর রাজদরবারে সিসিলিয়ান ডায়ালেক্টে লেখা কবিদের একটি গ্রুপের আবির্ভাব ঘটে, যাকে বলা হয় সিসিলিয়ান স্কুল অফ পোয়েট্রি। তিনি ছিলেন এই সিসিলিয়ান স্কুল অফ পোয়েট্রির পৃষ্ঠপোষক, মানে তিনি অর্থ দিয়ে সাহায্য করতেন যাতে এটি সাহিত্য শিল্পকলার দিক থেকে আরো উন্নতি লাভ করে। এই সিসিলিয়ান স্কুল অফ পোয়েট্রির কবিরা ভার্নাকুলার ডায়ালেক্টে লিখতেন। এরা ভার্নাকুলার ডায়ালেক্টকেই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়ে সেটাকেই কোর্টলি লাভ পোয়েট্রি লেখার ক্ষেত্রে ব্যবহার করতেন। কোর্টলি লাভের বাংলা অর্থ হলো রাজ দরবারের প্রেম, মানে একজন আনম্যারিড নাইট এবং একজন ম্যারিড লেডির মধ্যে যদি লাভ অ্যাফেয়ার হয় তাকে বলা হয় কোর্টলি লাভ। মানে ফিজিক্যাল ইন্টিমেসির বাইরে গিয়ে ম্যারিড লেডি এবং আনম্যারিড নাইটদের মধ্যে যে লাভ হতো তাই হলো কোর্টলি লাভ। ওই সিসিলিয়ান গ্রুপ অফ পোয়েটরা ভার্নাকুলার ডায়ালেক্টকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়ে কোর্টলি লাভ অ্যাফেয়ার নিয়ে এই ডায়ালেক্টে তেনারা পোয়েট্রি লিখতেন। এই গ্রুপের, মানে সিসিলিয়ান স্কুল অফ পোয়েট্রির প্রধান বা মুখ্য ব্যক্তিত্ব ছিলেন গিয়াকোমো ডা লেন্টিনি। তার প্রকৃত নাম ছিল লাকোপো ডা লেন্টিনি। এছাড়াও এই গ্রুপে আরো অনেক কবি ছিলেন, যেমন ইনগ্রিফেডি, ওডো ডেলে কোলোনে, জাকোপো মস্টাকি, গিয়াকোমো পুগলেইস এবং এরকমই আরো অনেকে। এদের সবার মধ্যে প্রধান ছিলেন এই গিয়াকোমো ডা লেন্টিনি। তিনি ছিলেন এই সিসিলিয়ান স্কুল অফ পোয়েট্রির মুখ্য একজন ব্যক্তিত্ব। তিনি সিসিলিয়ান ডায়ালেক্টে পোয়েট্রি লিখতেন কোর্টলি লাভ অ্যাফেয়ার নিয়ে। মনে করা হয় তিনি স্ট্রামবোটো নামক সিসিলিয়ান 8 লাইনের ফোক সং থেকে
যেটা মনে করা হয় প্রভিন্সিয়াল ট্রোবাডর্সদের দ্বারা লেখা, মানে প্রাদেশিক যে পোয়েট মিউজিশিয়ানরা মানে ক্রিয়েটিভ আর্টিস্টরা থাকতো তাদের দ্বারা সৃষ্টি ছিল। তো এই সোমবার্টো থেকে মানে এই 8 লাইনের সিসিলিয়ান ফোক সংকে তিনি অ্যাডপ্ট করে তার সাথে আরো দুটি টারসেট মানে 3-3-6 লাইনের স্ট্যান্জা জুড়ে দিয়ে 14 লাইনের একটা স্পেসিফিক রাইম স্কিম এবং মিটার সম্বলিত লিরিক পোয়েট্রির উদ্ভব করেন, যেটা কিনা পরবর্তীকালে গিয়ে সনেট বা চতুর্দশপদী কবিতা হিসেবে জনপ্রিয়তা লাভ করে। তাহলে প্রকৃতপক্ষে বলতে গেলে 13th সেঞ্চুরিতে হোলি রোমান এম্পেরার ফ্রেডরিক II এর সিসিলিতে রাজত্বকালে যে সিসিলিয়ান স্কুল অফ পোয়েট্রি তার যে মুখ্য কবি গিয়াকোমো দা লেন্টিনি, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে এই সনেটের স্রষ্টা বা ইনভেন্টর বা রচয়িতা। তো গিয়াকোমো দা লেন্টিনি ফ্রেডরিক II এর রাজদরবারে মোটামুটি কোর্টলি লাভ নিয়েই তিনি এই 14 লাইনের লিরিক্যাল পোম লিখতেন। তো পরবর্তীকালে কোর্টলি লাভ অ্যাফেয়ারের এই লিরিক্যাল পোম সিসিলি থেকে মেনল্যান্ড ইটালিতে ছড়িয়ে পড়ে। তখন এই সিসিলিয়ান সনেটের স্ট্রাকচার কি ছিল? তখন হেন্ডিকাসিলেবিক লাইনসে এই সনেট লেখা হতো বা কোর্টলি লাভ অ্যাফেয়ার যুক্ত লিরিক পোম লেখা হতো। হেন্ডিকাসিলেবিক মানে হচ্ছে 11 সিলেবল থাকবে এবং তখন এই লিরিক্যাল পোমের স্ট্রাকচার ছিল অক্টেভ এবং সেস্টেড। অক্টেভে ছিল 8 লাইনস যার রাইম স্কিম ছিল এবি 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 বা এবিবিএ এবিবিএ যে কোনো এক ধরনের, এবং সেস্টেটে থাকতো 6 লাইন যেটা রাইম স্কিম ছিল সিডিই সিডিই বা সিডি সিডি সিডি, যে কোনো এক ধরনের রাইম স্কিম ফলো করা হতো এবং এটা মেইনলি কোর্টলি লাভ অ্যাফেয়ার নিয়ে লেখা হতো। এই যে বলেছে ইনফ্লুয়েন্সড বাই ট্রাবাডোর, ট্রাবাডোর্স মানে বলেছিলাম যে পোয়েট মিউজিশিয়ান মানে ক্রিয়েটিভ আর্টিস্ট, আর প্রভিন্সিয়াল মানে যে প্রাদেশিক ক্রিয়েটিভ আর্টিস্টরা। ফ্রান্সের রিজিয়নগুলোকে বলা হতো প্রদেশ বা প্রভিন্স, সেই থেকে এই কথাটি এসেছে প্রভিন্সিয়াল। তো প্রভিন্সিয়াল ট্রাবাডোর্সের মানে হচ্ছে যে পোয়েট মিউজিশিয়ানরা যারা ওই প্রদেশে থাকতো মানে যারা ক্রিয়েটিভ আর্টিস্ট, তো তাদের পোয়েট্রি দ্বারা এই লিরিক্যাল পোম বা কোর্টলি লাভ অ্যাফেয়ার যুক্ত পোম সিসিলিয়ান পোয়েটদের সেগুলো প্রভাবিত ছিল। তো আর্লি 13th সেঞ্চুরিতে এই সিসিলিয়ান স্কুল অফ পোয়েট্রির পোয়েটসদের দ্বারা রচিত, বিশেষ করে মুখ্য কবি গিয়াকোমো দা লেন্টিনির দ্বারা রচিত এই 14 লাইনের লিরিক্যাল পোয়েটিক ফর্ম পরবর্তীকালে মেইনল্যান্ড ইটালি বা ইটালিয়ান পেনিনসুলাতে ছড়িয়ে পড়ে পোয়েট এবং স্কলারদের দ্বারা। ইটালিয়ান মেইনল্যান্ডের যে সেন্ট্রাল এরিয়া টাস্কানি, সেখানকার পোয়েটরা টাস্কান পোয়েটসরা স্পেশালি ফ্লোরেন্সের কবিরা এই 14 লাইনের লিরিক্যাল পোমকে প্রথম অ্যাডপ্ট করেন এবং একে রিফাইন করেন। গুইডো কাভালকান্টি, ডান্টে অ্যালিগেরি নামক বিখ্যাত কবিরা এই 14 লাইনের লিরিক্যাল পোয়েটিক ফর্মকে অ্যাডপ্ট করেন এবং এতে দার্শনিক এবং স্পিরিচুয়াল লাভের এমফাসাইজিং এর উপর জোর দেন। এবং তারও পরবর্তীতে বিখ্যাত ইটালিয়ান পোয়েট ফ্রান্সেসকো পেত্রার্ক, যিনি ইটালিয়ান রেনেসার সেন্ট্রাল ফিগার ছিলেন, তিনি 14th সেঞ্চুরিতে গিয়াকোমো দা লেন্টিনির এই সনেট ফর্মকে আরও পলিশ করেন এবং পারফেকশন প্রদান করে একে তার লেখনির মাধ্যমে ইটালীয় সাহিত্যে এই সনেটকে জনপ্রিয় করে তোলেন, যেটা পরবর্তীতে এই ইটালিয়ান পেনিনসুলার বাইরে সমগ্র ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং তার অনুসারে এর নাম হয় পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। তিনি তার লেডি লাভ লরাকে উদ্দেশ্য করে তার এল ক্যানোনাইজার যে কালেকশন অফ সনেট, তাতে লরাকে নিয়ে অনেক সনেট লেখেন। এই সনেটগুলোর থিম মূলত ছিল লাভ, বিউটি, টাইম অ্যান্ড মর্টালিটি। তার রচিত এই ধরনের সনেটের স্টাইল এবং স্ট্রাকচার পরবর্তীকালে ইংল্যান্ডে শেক্সপিয়ারের আবির্ভাবের আগে পর্যন্ত সমগ্র ইউরোপ জুড়ে সনেটের পারফেক্ট মডেল হিসেবে খ্যাতি লাভ করে। বোঝা গেল? তো তিনি গিয়াকোমো দা লেন্টিনির এই 14 লাইনের লিরিক্যাল পোমকে দুটো স্ট্যান্জাতে বিভক্ত করেন। প্রথমটা হলো অক্টেভ মানে 8 লাইনের, যেখানে একটা প্রবলেম ইন্ট্রোডিউস করা হবে বা কোয়েশ্চেন, আর পরের স্ট্যান্জা হলো সেস্টেড বা 6 লাইনের স্ট্যান্জা, যেটাতে সেই আগের 8 লাইনে যে প্রবলেম বা কোয়েশ্চেনটা করা হবে সেটার সমাধান দেওয়া হবে। তিনি এইভাবে সাজিয়েছিলেন লিরিক্যাল পোমটিকে। এবং রাইম স্কিমের ক্ষেত্রে দেখতে গেলে তিনি অক্টেভের রাইম স্কিম রাখেন এবিবিএ এবিবিএ এবং সেস্টেটের সিডিই সিডিই বা সিডি সিডি সিডি, এই রাইম স্কিম তিনি ফলো করেন। তাহলে দেখতে পেলাম সনেট উৎপত্তি হয়েছিল সিসিলিতে, সিসিলি থেকে এটা মেইনল্যান্ড ইটালিতে ছড়িয়ে পড়ে। টাস্কান পোয়েটরা প্রথম এটা অ্যাডপ্ট করেন এবং রিফাইন করেন। পরবর্তীকালে 14th সেঞ্চুরিতে বিখ্যাত হিউম্যানিস্ট স্কলার ফ্রান্সেসকো পেত্রার্ক একে আরও পরিশোধিত করে তার লেখনির মাধ্যমে ইটালি এবং পরবর্তীতে শেক্সপিয়ারের আগে সমগ্র ইউরোপ জুড়ে তার লেখা স্টাইল এবং স্ট্রাকচারে
জনপ্রিয় করে তোলেন এই সনেট। তো ইটালিতে পেট্রার্কের দ্বারা এই সনেট জনপ্রিয় হয়ে ওঠার পরে এটা ইংল্যান্ডে এলিজাবেথেন এরাতে স্যার থমাস ইয়ার্ড এবং হেনরি হাওয়ার্ড মানে আর্ল অফ সারের দ্বারা ইন্ট্রোডিউসড হয়। স্যার থমাস ইয়ার্ড ইটালি থেকে ইংল্যান্ডে সনেটকে নিয়ে গিয়েছিলেন। ইংল্যান্ডে এলিজাবেথেন এরাতে মানে 1500 শতাব্দীর আশেপাশের সময় তিনি প্রথম ইংল্যান্ডের অডিয়েন্স বা ইংলিশ অডিয়েন্সের সাথে প্রথম এই সনেটের ইন্ট্রোডিউস করান। মূলত ইনারা পেট্রার্কের স্টাইল এবং স্ট্রাকচারকে অ্যাডপ্ট করে তার লেখনীগুলোকে ট্রান্সলেট করতেন ইংলিশে। এছাড়াও ইনারা নিজেরাও সনেট লিখতেন। 1557-এ লেখা টোটালস মিসলেনি তেনাদের দুজনের যৌথ উদ্যোগে রচিত প্রথম প্রিন্টেড অ্যান্থোলজি অফ ইংলিশ পোয়েট্রি, যেটাতে 271টা সনেট ছিল। এবং আগেই বলেছি ইনারা পেট্রার্কের স্টাইল এবং ফর্মকেই বেশিরভাগটাই অনুসরণ করে লিখতেন, তাই ইনাদের নতুন কোনো স্টাইল বা ফর্ম ছিল না এই সনেটের ক্ষেত্রে। যেমন স্যার থমাস ইয়ার্টের লেখা হোজো লিজ টু হান্ট হচ্ছে একটি সনেট, যেটা 1530-এর আশেপাশে লেখা। এখানে এই সনেট থেকে কিছু লাইন তুলে দিয়েছি। এছাড়াও স্যার হেনরি হাওয়ার্ড বা আর্ল অফ সারে লিখেছেন লাভ দ্যাট ডথ রেইন অ্যান্ড লিভ উইদিন মাই থট নামক সনেট। এখানে এই সনেট থেকে কিছু লাইন তুলে দিয়েছি। এই হেনরি হাওয়ার্ড ইংল্যান্ডে শেক্সপিরিয়ান সনেটকে ইন্ট্রোডিউস করান। দেখো, হি ইন্ট্রোডিউস দ্য শেক্সপিরিয়ান ইংলিশ সনেট ফর্ম। তাহলে হেনরি হাওয়ার্ড বা আর্ল অফ সারে শেক্সপিরিয়ান সনেট ফর্ম বা ইংলিশ সনেট ফর্মকে ইন্ট্রোডিউস করান প্রথম। মানে স্যার থমাস ইয়ার্ড ইটালি থেকে ইংল্যান্ডে সনেট ফর্মকে নিয়ে আসেন এবং বেশিরভাগই তিনি পেট্রার্ককে অনুসরণ করে তার লেখনী অনুযায়ী ট্রান্সলেট করেন এবং নিজের কিছু লেখনী তৈরি করেন। এর পরবর্তীকালে ইংরেজি সাহিত্যে এই সনেট ছড়িয়ে পড়ে এবং ইংল্যান্ডের কবিরা বিশেষত শেক্সপিয়ারের হাত ধরে প্রথম পেট্রার্কের এই সনেট ফর্ম পরিবর্তিত হয়ে ইংরেজি সনেট ফর্মের রূপ নেয়, যেটা শেক্সপিয়ারের নাম অনুসারে শেক্সপিরিয়ান সনেট নামে পরিচিত। এই শেক্সপিরিয়ান সনেটের স্ট্রাকচার কিরকম ছিল? শেক্সপিয়ার এই সনেটের মধ্যে অনেক চেঞ্জেস নিয়ে আসেন। এর আগে পেট্রার্কান সনেটে আমরা দেখেছিলাম অক্টেভ এবং সেস্টেটের ভাগ, এবং অক্টেভ এবং সেস্টেটের মধ্যবর্তী যে শিফট এটাকে ভোল্টা বলা হতো, এবং অক্টেভে প্রবলেম বলা হতো, সেস্টেটে তার সলিউশন দেওয়া হতো। কিন্তু শেক্সপিয়ার যে নতুন সনেট ফর্ম নিয়ে এসেছিলেন তাতে এই অক্টেভ এবং সেস্টেট এই স্ট্যাঞ্জা ভাগকে বর্জন করা হয়েছিল। তিনি টোটাল 14 লাইনকে 3টে কোয়াট্রেইন মানে 12 লাইন এবং একটা কনক্লুডিং কাপলেট মানে 2 লাইন, টোটাল 14 লাইন এইভাবে তিনি ভাগ করেছিলেন। যেখানে প্রথম 3টে কোয়াট্রেইনে তিনি প্রবলেম বলেছিলেন বা একটা বিষয় উল্লেখ করেছিলেন এবং শেষের 2 লাইনে তিনি সেটার সমাধান করে দিয়েছিলেন বা সেটাকে ব্যাখ্যা করে দিয়েছিলেন। এবং রাইম স্কিম তিনি রেখেছিলেন ABAB, CDCD, EFEF, GG। এর আগে অক্টেভ এবং সেস্টেটের রাইম স্কিম কি ছিল? ABBA, ABBA এবং সেস্টেটের ছিল CDE, CDE বা CDCD, CD। কিন্তু শেক্সপিয়ার রাইম স্কিমেও পরিবর্তন নিয়ে এসেছিলেন। তার রাইম স্কিম ছিল ABAB, CDCD, EFEF, GG। এবং টোটাল লাইন যেহেতু 14টা ছিল তাই এটা সনেটই ছিল। অতএব সনেটের অভূতপূর্ব চেঞ্জেস হয় ইংল্যান্ডে এসে উইলিয়াম শেক্সপিয়ারের হাত ধরে, এবং তাই তার নাম অনুসারে ইংল্যান্ডে সনেটের রূপ পরিবর্তিত হয়ে সেটা হয়ে যায় শেক্সপিরিয়ান সনেট বা ইংলিশ সনেট। তো শেক্সপিরিয়ান সনেটের ক্ষেত্রে যে কি ফ্যাক্টরগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো ভোল্টা ফ্লেক্সিবিলিটি, কারণ এর আগে পেট্রার্কান সনেটে ভোল্টা ছিল অক্টেভের পরে এবং সেস্টেটের আগে, কিন্তু শেক্সপিরিয়ান সনেটের ক্ষেত্রে ভোল্টা দাঁড়িয়ে গেল তাহলে 12 লাইনের পরে, মানে 3 কোয়াট্রেইনের শেষের কোয়াট্রেইনের শেষ লাইনের পরে এবং ফাইনাল কাপলেটের আগে। এছাড়াও ল্যাঙ্গুয়েজেও তিনি পরিবর্তন এনেছিলেন। তিনি বোল্ড মেটাফর ইউজ করতেন। বোল্ড মেটাফর মানে হচ্ছে যেগুলো কমন মেটাফর নয়, অতিরঞ্জিত করে কোনো তুলনা করা, সেটাকেই বলছে বোল্ড মেটাফর। এছাড়া তিনি টোন রেখেছিলেন কনভারসেশনাল টোন। এছাড়া রিদমেও তিনি ভ্যারিয়েশন এনেছিলেন। আর থিমের ক্ষেত্রে তিনি কিছু পরিবর্তন করেছিলেন। তিনি এই ইটালিয়ান সনেটের থিমকে আরো প্রসারিত করেন। ইটালিয়ান সনেটের থিম ছিল কোর্টলি লাভ মূলত। তিনি পরবর্তীকালে টাইম, ডেথ, বিউটি, ফেম, জেলাসি এই সমস্ত কিছুকে এই সনেটের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করেন।
করেন। তিনি তার জীবদ্দশায় 154টি সনেট লেখেন। এই সনেটগুলি তিনি তার যে মেল ইয়াং ফ্রেন্ড তাকে এবং ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখেন। এই সনেটগুলো ছিল ডিপলি পার্সোনাল এবং সাইকোলজি মনস্তাত্ত্বিক দিকগুলি এখানে রিফ্লেক্ট হতো। তার সনেটগুলোর মধ্যে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি তার লেখা বিখ্যাত সনেট নাম্বার 18, যেটা তিনি তার মেল ইয়াং ফ্রেন্ড উইলিয়াম হার্বার্ট দ্য আর্ল অফ পেমব্রোককে উদ্দেশ্য করে লিখেছিলেন। কারণ আমরা জানি তিনি 154 সনেটের মধ্যে 1 থেকে 126 পর্যন্ত তার মেল ইয়াং ফ্রেন্ড উইলিয়াম হার্বার্টকে উদ্দেশ্য করে লিখেছিলেন, বাকিগুলো তিনি ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লিখেছিলেন। তো এখানে শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি সনেট নাম্বার 18 কিছু লাইন উল্লেখ করেছি। তো সনেটের উৎপত্তি, সিসিলি থেকে ইটালিতে তার জার্নি, তার জনপ্রিয় হয়ে ওঠা এবং তারও পরবর্তীকালে ইটালি থেকে ইংল্যান্ডে তার আগমন, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আসছে ডিফারেন্ট টাইপস অফ সনেট। দেয়ার আর 4 মেইন টাইপস অফ সনেট। মূলত স্ট্রাকচার, রাইম স্কিম এবং থিমাটিক অর্গানাইজেশনের দিক থেকে দেখতে গেলে 4 ধরনের সনেট দেখতে পাওয়া যায়। কি কি এই 4 ধরনের সনেট? নাম্বার 1 পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট, মিল্টনিক সনেট। তবে এছাড়াও আরও কিছু ধরনের সনেট হয়ে থাকে, যেমন মডার্ন বা কন্টেম্পোরারি সনেট, কার্টাল সনেট এবং টারজারিমা সনেট। নাম্বার 1 আসছে পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। এটা 14 লাইনের, অক্টেভ এবং সেস্টেটে বিভক্ত, রাইম স্কিম এবিবিএ এবিবিএ এবং সেস্টেটের রাইম স্কিম সিডিই সিডিই বা সিডি সিডি সিডি। এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে অক্টেভে প্রবলেমটা বলা হবে, কোয়েশ্চেন করা হবে বা সিচুয়েশনটা তুলে ধরা হবে এবং সেস্টেটে তার সমাধান করা হবে এবং এক্ষেত্রে ভোলটা বা টার্নটা থাকছে অক্টেভ এবং সেস্টেটের মাঝে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো পেট্রার্কান সনেটের, লন্ডন 1802 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা হচ্ছে পেট্রার্কান সনেটের একটা উদাহরণ। এরপরে আসছে শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট 14 লাইনের হয়, 3টে কোয়াট্রিন এবং 1টি কাপলেটে বিভক্ত। কোয়াট্রিন মানে 4 লাইন, কাপলেট মানে 2 লাইন। এখানে কোয়াট্রিনে প্রবলেম বলা হয় এবং কাপলেটে রেজলিউশন থাকে এবং রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। শেক্সপিয়ারিয়ান সনেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা ইটালিয়ান সনেটের তুলনায় মোর ফ্লেক্সিবল। এখানে কনভারসেশনাল টোন ইউজ করা হয় এবং অনেক সময় বোল্ড মেটাফর ইউজ করা হয়। তো এখানে সনেট নাম্বার 18 কিছু লাইন তুলে দেওয়া হয়েছে এক্সাম্পল হিসেবে। এরপরে আসছে স্পেন্সারিয়ান সনেট। স্পেন্সারিয়ান সনেট 14 লাইনের, যেটা কিনা পেট্রার্কান এবং শেক্সপিয়ারিয়ান সনেটের একটা মিলিত রূপ। স্পেন্সার এই ধরনের সনেট ফর্ম তৈরি করেছিলেন এবং তাতে লিখেছিলেন বলে তার নাম অনুসারে এটার নাম হয় স্পেন্সারিয়ান সনেট। তিনি তার সনেটের রাইম স্কিম তৈরি করেন এবি এবি বিসি বিসি সিডি সিডি ই। তার সনেটের ক্যারেক্টারিস্টিক্স বলতে তাতে ইন্টারলকিং রাইম স্কিম থাকে, যেটা কিনা একটা স্ট্রংগেস্ট ফ্লো, মানে কোয়াট্রিনগুলোর মাঝে একটা স্ট্রংগেস্ট ফ্লো তৈরি করে এবং এর যে কাপলেট সেটা শেক্সপিয়ারিয়ান কাপলেটের মতো, মানে শেষের 2টো লাইন শেক্সপিয়ারেরই মতো। এক্সাম্পল হিসেবে স্পেন্সারের অ্যামোরিটি থেকে সনেট নাম্বার 75 এখানে দেওয়া হয়েছে, যেটা স্পেন্সারিয়ান সনেট ফর্মে লেখা। এছাড়া রয়েছে মিল্টনিক সনেট। এই সনেটের স্ট্রাকচার হচ্ছে পেট্রার্কান স্ট্রাকচার, কিন্তু পেট্রার্কান স্ট্রাকচার হলেও প্রায়শই মিল্টনের সনেটে অক্টেভ এবং সেস্টেট এই দুটোর মধ্যে ক্লিন ডিভিশন দেখতে পাওয়া যায় না, তাই এটাকে মিল্টনিক সনেট বলছে। যদিও এটা পেট্রার্কান সনেটের মতো, কিন্তু প্রায় অক্টেভ এবং সেস্টেটের মধ্যে যে ডিভিশন সেটা দেখতে পাওয়া যায় না। মিল্টনিক সনেটের রাইম স্কিম হচ্ছে এবিবিএ এবিবিএ সিডিই সিডিই এবং বৈশিষ্ট্য কি? মিল্টনিক সনেট হচ্ছে ফ্লুইড স্ট্রাকচার অ্যান্ড এনজামমেন্ট। এনজামমেন্ট মানে হচ্ছে কোনো লাইনের যে সেন্স বা থট সেটা সেই লাইনে কমপ্লিট না হয়ে পরবর্তী লাইন, স্ট্যাঞ্জা বা কোয়াট্রিনে শিফট হয়ে যায়, সেটাকেই বলছে এনজাম। মানে লাইনের যে থট সেটা সেই লাইনের মধ্যে কমপ্লিট না হয়ে পরবর্তী লাইনে জাম্প করে চলে গেলে সেটাকে বলছে এনজামমেন্ট। এই এনজামমেন্ট হলো মিল্টনিক সনেটের একটি বৈশিষ্ট্য। এছাড়াও মিল্টনিক সনেট লেস পার্সোনাল হয়, মূলত এটা পলিটিক্যাল, ফিলোসফিক্যাল এবং রিলিজিয়াস ইস্যু নিয়ে লেখা হয়। এক্সাম্পল, মিল্টনিক সনেটের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অন হিজ ব্লাইন্ডনেস। তো মূলত এই 4 ধরনের সনেট ফর্ম ছাড়াও আরো কিছু ধরনের সনেট ফর্ম আছে, সেগুলো হলো নাম্বার 1 মডার্ন বা কন্টেম্পোরারি সনেট। মানে মডার্ন যুগের কবিরা এই প্রথাগত সনেটের যে স্ট্রাকচার বা রিদম বা রাইম স্কিম সেটা ফলো না করে তাদের মতো করে সনেটের রূপদান করেছেন।
ফলে এই সনেটের নাম হয়েছে মডার্ন সনেট বা কন্টেম্পোরারি সনেট। মূলত 14 লাইন তো থাকে, কিন্তু রাইম এবং মিটারকে মডার্ন পোয়েটরা ফলো করেন না, ফ্রি ভার্সে লেখেন তারা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টেরেন্স হেজ আমেরিকান সনেট ফর দ্য নিউ ইয়ার, আই লক ইউ, এটা ইউ হবে YOU, আই লক ইউ ইন, এই সমস্ত কিছু যেগুলো তার একটি সনেট কালেকশন এসেছিল আমেরিকান সনেট, তার অন্তর্বর্তী। এই আমেরিকান সনেট নামক সনেট কালেকশনটি তিনি 2016 সালে আমেরিকান যে ইলেকশন হয় তার উপরে বেস করে লেখেন। এতে 70টা সনেট রয়েছে। তেনার এই মডার্ন বা কন্টেম্পোরারি সনেটের কি এলিমেন্টস কি না, তিনি এতে ফ্রি ভার্স ইউজ করেছেন, মিড লাইন রাইম, মানে তিনি এখানে আনএক্সপেক্টেড প্লেসে রাইম ইউজ করেছেন। অনেক সময় তিনি লাইনের মাঝখানে রাইম ইউজ করেছেন। তো মিড লাইন রাইম হচ্ছে তার সনেটের একটা কি এলিমেন্ট। এছাড়াও ডেন্স সনিক অ্যারেঞ্জমেন্ট, মানে তিনি ভ্যারাইটি অফ সাউন্ড ডিভাইস ইউজ করেছেন, যেমন অ্যালিটারেশন, ইন্টারনাল রাইম বা হাফ রাইম, এই সমস্ত কিছু তিনি ইউজ করেছেন। তাই যেহেতু তিনার লেখা সনেটগুলো মডার্ন সনেটের এক্সাম্পল, তাই আমরা মডার্ন সনেটের কি এলিমেন্টস হিসেবে বলতে পারি তাতে ফ্রি ভার্স থাকবে, মিড লাইন রাইমও থাকতে পারে এবং ডেন্স সনিক অ্যারেঞ্জমেন্টসও থাকতে পারে। এরপরে আসছে কার্টাল সনেট। এই কার্টাল সনেট হচ্ছে একটা শর্ট এন্ড ফর্ম অফ ট্র্যাডিশনাল সনেট। ট্র্যাডিশনাল সনেট 14 লাইনের হয়, আর এই কার্টাল সনেট হচ্ছে 10.5 লাইনের, মানে 10 লাইন থাকবে এবং তারপরে একটা ছোট্ট লেজের মতো অংশ থাকবে। অতএব 10.5 লাইনের যে সনেট তাকে বলা হচ্ছে কার্টাল সনেট। কার্টাল মানে শর্ট এন্ড, মানে ছোট ফর্ম। যেহেতু 14 লাইনের কবিতাকে ছোট করে 10.5 লাইনের কবিতাতে আনা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কার্টাল সনেট। J.M. হপকিন্স প্রথাগত 14 লাইনের এই সনেটকে অক্টেভ এবং সেস্টেট থেকে রেডিউস করে অক্টেভ থেকে 6 লাইন এবং সেস্টেট থেকে 4.5 লাইন করেন। ফলে এই সনেটের রূপ দাঁড়িয়ে যায় 10.5 লাইনে, যার রাইম স্কিম হয় ABC ABC DB CDC। এই যে হাফ লাইন, মানে শেষে যেই হাফ লাইনটা থাকছে সেটাকে টেল পিসও বলা হয়, মানে লেজ স্বরূপ বলা হয়। এই কার্টাল সনেটের উৎকৃষ্ট এক্সাম্পল হলো হপকিন্সের লেখা পায়েট বিউটি, পিস এটসেট্রা। এখানে পায়েট বিউটির কিছু লাইনস দেওয়া রয়েছে কার্টাল সনেটের এক্সাম্পল হিসেবে। এছাড়াও রয়েছে টার্জারিমা সনেট। এই টার্জারিমা সনেট হচ্ছে মূলত একটি কম্বিনেশন, কিসের? টার্জারিমার এবং সনেট ফর্ম। টার্জারিমা যে রাইম স্কিম, সেই রাইম স্কিম এবং সনেট ফর্মের একটি সম্মিলিত রূপ হচ্ছে টার্জারিমা সনেট। মানে এই ধরনের সনেটে টার্জারিমা রাইম স্কিম ইউজ করা হবে, মানে ইন্টারলকিং রাইম স্কিম ইউজ করা হবে। টার্জারিমা মানে সেখানে টারসেট থাকছে, 3 লাইন পোম থাকছে, যেটা রাইমিং অর্ডার থাকছে ABA BCB CDC DED, মানে ইন্টারলকিং রাইম স্কিম। প্রথম 3টে লাইনের মাঝের লাইনের সাথে পরের স্ট্যান্ডার যে ফার্স্ট এবং থার্ড লাইনের মিল থাকবে, তো এটাকেই বলছে টার্জারিমা, মানে ইন্টারলকিং টারসেট। তো এই টার্জারিমা সনেটে প্রয়োগ করে হয়ে যাচ্ছে টার্জারিমা সনেট, যেটা কিনা 14 লাইনে। বোঝা গেছে? তো সনেটের উৎপত্তি থেকে ইংলিশ সাহিত্যে সনেটের আবির্ভাব, তার বিবর্তন এবং বিভিন্ন ধরনের সনেট সম্পর্কে আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ক্লাসের নোটিফিকেশন অনায়াসে পেয়ে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।